Hello students, welcome my YouTube channel All Knowledge Point. All Knowledge Point YouTube চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটা নতুন ভিডিও সিরিজ নিয়ে চলে এসেছি, যেখানে চাইল্ড স্টাডিজের ওপর বিভিন্ন ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ প্রশ্ন থাকবে। এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো থাকবে, সেখানে এমসিকিউ প্রশ্ন আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন। তার সাথে সাথে বিভিন্ন ধরনের প্রশ্নের যে কি পয়েন্ট আকারে কিন্তু আমরা ব্যাখ্যাগুলো দেখে নেব। এই যে চাইল্ড স্টাডিজ বা শিশু মনস্তত্ত্ব, এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা টিচিং রিলেটেড পরীক্ষার জন্য বা পেডাগজি রিলেটেড পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আজকে যে প্র্যাকটিস সেশন প্রশ্নগুলো থাকছে, সেগুলো কিন্তু খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা বিভিন্ন ধরনের সিটেট বা বিভিন্ন ধরনের যে রাজ্যের টেটগুলো হয় সেই পরীক্ষাতে এসেছে বা কনসেপচুয়াল প্রশ্নগুলো রয়েছে। তাছাড়া আমাদের যে আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে, ডব্লিউবি টেট, সিটেট, পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, পিএসসির স্কুল এসআই বা সাইকোলজি চ্যাপ্টার জন্য, তাছাড়া টিচিং রিলেটেড চাকরির প্রস্তুতির যে কোনো পরীক্ষার জন্য কিন্তু চাইল্ড স্টাডিজের ওপর বাছাই করা প্রশ্ন থাকে। এই চাইল্ড স্টাডিজের ওপর কিন্তু আজকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন থাকবে। আজকে মূলত থাকছে চাইল্ড স্টাডিজের যে ডেভেলপমেন্টাল থিওরি এবং যে লার্নিং থিওরিগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা তোমাদের যে আপকামিং পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার প্রস্তুতিতে কিন্তু খুবই হেল্প করবে। তাহলে চলো আর দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করি এবং প্রশ্নগুলো একে একে তোমাদের সামনে উপস্থাপন করি। প্রথম প্রশ্ন যে বলছে, একটি শিশু মনে করে সূর্য রাতে ঘুমায়, এই ধরনের চিন্তাকে কি বলে? A child believes that the sun sleeps at night. This thinking is called অপশন এ কনজারভেশন বা সংরক্ষণ, অপশন বি অ্যানিমিজম বা প্রাণবাদ বা সর্বপ্রাণবাদ বলতে পারি, অপশন সি রিভার্সিবিলিটি, আর অপশন ডি ডিসেন্ট্রেশন। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি বা অ্যানিমিজম। এই যে ধারণাটা রয়েছে অ্যানিমিজম ধারণাটা, এটা আমরা জানি যে পেঁয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট রয়েছে, সেখানে কিন্তু এই অ্যানিমিজমের ধারণাটা দেখা যায়। অ্যানিমিজমটা কি? অ্যানিমিজম হচ্ছে শিশু মনে করে যে সমস্ত বস্তুই কিন্তু জীবিত এবং তাদের অনুভূতি আছে। সে নন লিভিং থিং বা লিভিং থিং, যে কোনো বিষয়েরই কিন্তু তার প্রাণ রয়েছে। ছোটোবেলায় কিন্তু সেটা পার্থক্য করতে পারে না। সেটা কি বলছে? অ্যানিমিজম। এই অ্যানিমিজম কখন দেখা যায়? সেটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, যেটা হচ্ছে 2 থেকে 7 বছর। যখন একটা শিক্ষার্থীর বয়স বা একটা শিশুর বয়স 2 থেকে 7 বছর, তখন সেটাকে বলছি প্রি অপারেশনাল স্টেজ। এই প্রি অপারেশনাল স্টেজে কিন্তু এই অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ, এই যে ধারণাটা কিন্তু থাকে। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, লার্নিং বাই ট্রায়াল অ্যান্ড এরর থিওরি ওয়াজ প্রপোজড বাই। কি বলছে বাংলাটা কি? চেষ্টা ও ভুলের মাধ্যমে শেখার তত্ত্ব কে প্রস্তাব করেন? লার্নিং বাই ট্রায়াল অ্যান্ড এরর। অপশন এ প্যাভলভ, অপশন বি কোহলার, অপশন সি থর্নডাইক, অপশন ডি স্কিনার। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি থর্নডাইক। থর্নডাইক হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি কিন্তু দিয়েছিলেন। লার্নিং বাই ট্রায়াল অ্যান্ড এরর, এই থিওরিটা দিয়েছিলেন এডওয়ার্ড লি থর্নডাইক, বা আমাদের যে ইএল থর্নডাইকও বলতে পারি। এখানে কি বলা হয়েছিল? লার্নিং বা শিখন কিসের ভিত্তিতে হয়? কানেকশন বিটুইন স্টিমুলাস এবং রেসপন্স, অর্থাৎ উদ্দীপক এবং যে প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগ স্থাপন, সেটাকেই মাধ্যমে আমাদের শিখন হয়ে থাকে। সেটাকেই ওই জন্য আমরা এই যে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, এটাকে আমরা থিওরি অফ কানেকশনিজমও কিন্তু বলে থাকতে পারি। দ্য লার্নিং থিওরি গিভস, এখানে যে ট্রায়াল অ্যান্ড এরর থিওরিটা দিয়েছিলেন ইএল থর্নডাইক, সেখানে কিন্তু 3টে মেন প্রিন্সিপাল এবং 5টা গৌণ প্রিন্সিপাল বা গৌণ নীতি কিন্তু ছিল। এগুলো কিন্তু খুবই পরীক্ষায় পড়ে। 3টে হচ্ছে মেন প্রিন্সিপাল বা মুখ্য সূত্র, আর 5টা হচ্ছে আমাদের গৌণ সূত্র কিন্তু উনি তার এই যে সূত্র ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, সেখানে কিন্তু তিনি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, হুইচ লার্নিং থিওরি এমফাসিস রিএনফোর্সমেন্ট, অর্থাৎ নিম্নলিখিত কোন শিখন তত্ত্বে
পুনর্বলন বা রিইনফোর্সমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ? অপশন এ গেস্টাল্ট থিওরি, অপশন বি কগনিটিভ থিওরি, অপশন সি অপারেন্ট কন্ডিশনিং, অপশন ডি ইনসাইট থিওরি। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি অপারেন্ট কন্ডিশনিং। অপারেন্ট কন্ডিশনিংটা আমরা একটুখানি দেখে নিই কে দিয়েছিলেন। এই যে অপারেন্ট কন্ডিশনিং বা যেটা সক্রিয় অনুবর্তন তত্ত্ব বলি লার্নিং থিওরির, সেটা দিয়েছিলেন B.F. স্কিনার 1937। এখানে মূল ধারণাটা কী ছিল, যে লার্নিং ইজ কন্ট্রোল বাই কনসিকোয়েন্সেস অফ দ্য বিহেভিয়ার। পুনরাবৃত্তির ফলে আমাদের এই বিহেভিয়ার বা আচরণগুলো ঘটছে। এখানে মূলত রিইনফোর্সমেন্টের উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। সেখানে কি রিইনফোর্সমেন্ট স্ট্রেনথেন্স বিহেভিয়ার, অর্থাৎ পুনর্বলন আচরণকে আমাদের শক্তিশালী করে তুলছে। রিইনফোর্সমেন্ট যে কোনো আচরণকে কিন্তু শক্তিশালী করে তোলে। আর কি, যে লার্নিং ডিপেন্ডস অন রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। আমাদের যে অ্যাকর্ডিং টু B.F. স্কিনার তার সক্রিয় অনুবর্তন তত্ত্বে বলেছেন যে যে কোনো কিছু শেখার পিছনে কিন্তু আমাদের পুরস্কার এবং শাস্তি কাজ করছে, এর দ্বারাই কিন্তু আমরা শিখে থাকি। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং, যেখানে রিইনফোর্সমেন্টের কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এখানে যে রিইনফোর্সমেন্টগুলো কীভাবে দেয়া হবে, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, কীভাবে দেয়া হবে সেগুলো কিন্তু এই থিওরিতেও ছিল। পরবর্তী প্রশ্ন, ওডিপাস এবং ইলেক্ট্রোপ্লাস কমপ্লেক্স কোন স্তরে দেখা যায়? এটা হচ্ছে আমরা ওডিপাস বা ইলেক্ট্রোপ্লাস কমপ্লেক্স, এটা হচ্ছে আমরা ফ্রয়েডের থিওরিতে পাই। ফ্রয়েডের যে থিওরিটা ছিল সেখানে কিন্তু আমরা এই কমপ্লেক্সটা পাই। এটা বলছে কোন মানে লিবিডো ডেভেলপমেন্টের কোন স্তরে এটা দেখা যায় মূলত। অপশান এ ওরাল স্টেজ, অপশান বি অ্যানাল স্টেজ, অপশান সি ফ্যালিক স্টেজ, না অপশান ডি জেনিটাল স্টেজ। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান সি ফ্যালিক স্টেজ। ফ্যালিক স্টেজে কিন্তু দেখা যায়। সিগমুন্ড ফ্রয়েডের মতে ফ্যালিক স্টেজ, যেটা বলছেন যে 3 থেকে 6 বছর বয়স হয়, এখানে এক ধরনের মানসিক টান দেখা যায়, যেগুলোকে আমরা কমপ্লেক্স বলছি। সেগুলো হচ্ছে দুটো, একটা হচ্ছে ওডিপাস কমপ্লেক্স। এখানে মূলত কি হয়, যে একটা ছেলে শিশু তার মায়ের প্রতি বেশি আকর্ষণ অনুভব করে। অন্যদিকে ইলেক্ট্রোপ্লাস কমপ্লেক্সে কি বলছে, যে একটা মেয়ে শিশু তার বাবার প্রতি আকর্ষণ অনুভব করে। এটা কিন্তু আমাদের পরবর্তী জীবন পর্যন্ত রয়ে যায়, যে যারা ছেলে তারা মায়ের প্রতি একটু বেশি সহানুভূতিশীল হয়, আবার যারা মেয়ে তারা বাবার প্রতি একটু আকর্ষণ অনুভব করে বা সহানুভূতিশীল হয়। এটা কিন্তু আমাদের বড় বয়স পর্যন্তও থেকে যায়। এটা শুরু হয় অপশান সি ফ্যালিক স্টেজে। ফ্যালিক স্টেজ থেকে কিন্তু এটা সূত্রপাত ঘটে থাকে। পরবর্তী প্রশ্ন, ব্রুনারের মতে ক্রমবর্ধমান ক্রমে শেখার পর্যায়গুলি হলো, অ্যাকর্ডিং টু ব্রুনার দ্য স্টেজ অফ লার্নিং ইন ইনক্রিজিং অর্ডার। যে লার্নিং হচ্ছে ব্রুনারের মতে যে লার্নিং হচ্ছে তার স্টেজটা বলতে বলেছে। এটা কিন্তু PYQ 2023 সালে যে রিসেন্ট টেট পরীক্ষা হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল টেট, সেখানে কিন্তু এটা দিয়েছিল প্রশ্নটা। অপশান এ ইনঅ্যাক্টিভ, আইকনিক, সিম্বলিক, যদি পরপর সাজানো হয় আর কি ইনক্রিজিং অর্ডারে, না অপশান বি সিম্বলিক, ইনঅ্যাক্টিভ, আইকনিক, না অপশান সি আইকনিক, সিম্বলিক, ইনঅ্যাক্টিভ, না অপশান ডি প্রিপারেশন, ইনঅ্যাক্টিভ, আইকনিক। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান এ ইনঅ্যাক্টিভ, আইকনিক এবং সিম্বলিক। ইনঅ্যাক্টিভ স্টেজ কোনটা, যে লার্নিং থ্রু অ্যাকশন বা কোনো কর্মের মাধ্যমে যারা আমরা প্রথমের দিকে শিখছি কর্মের দ্বারা, সেটা হচ্ছে ডুইংয়ের দ্বারা, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেজ। তারপর হচ্ছে আইকনিক, লার্নিং থ্রু ইমেজেস অ্যান্ড ভিজুয়াল, তারপরে বিভিন্ন ধরনের ছবি এবং বিভিন্ন ধরনের দৃশ্যমান বিষয় দেখে যখন আমরা শিখছি, সেটা হচ্ছে আইকনিক স্টেজ। তারপর হচ্ছে সিম্বলিক স্টেজ, লার্নিং থ্রু ল্যাঙ্গুয়েজ, সিম্বল, নাম্বার, এবং সব শেষে আমরা ল্যাঙ্গুয়েজ শিখি। তারপর হচ্ছে আমরা সিম্বল, কোনো কিছু সিম্বল এবং নাম্বারসের দ্বারা আমরা শিখে থাকি। সেটা হচ্ছে তাহলে আমাদের এইভাবে কিন্তু স্টেজটা মানে আমাদের বৃদ্ধি পেতে থাকে। একটা ইনঅ্যাক্টিভ, তারপর হচ্ছে আইকনিক এবং তারপরে হচ্ছে শেষে সিম্বলিক। পরবর্তী প্রশ্ন, হুইচ থিওরিস্ট এমফাসিস জোন অফ প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট বা ZPD? এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন ধরনের কিন্তু পরীক্ষাতে পড়ে, যে জোন অফ প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট এটা হচ্ছে ধারণাটা কে দিয়েছিলেন। অপশান এ পিয়াজেট, অপশান বি ব্রুনার, অপশান সি ভাইগটস্কি, অপশান ডি এরিকসন। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে ভাইগটস্কি। ভাইগটস্কি এখানে মূলত যে কি বলেছিলেন, অ্যাকর্ডিং টু ভাইগটস্কি, যে লার্নিং কিভাবে হয়, প্রাইমারিলি অকার্স থ্রু সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড কোলাবোরেশন
উইথ দ্য মোর নলেজেবল আদার্স, বা যেটাকে আমরা বলছি MKO। এখানে কতগুলো টার্ম আছে, MKO ফুল ফর্মটা অনেক সময় পড়ে, সেটা হচ্ছে মোর নলেজেবল আদার্স। এখানে তার দ্বারা কিন্তু আমাদের শিখনটা হয়ে থাকে, সোশ্যাল ইন্টারাকশন এবং আমাদের থেকে যে বেশি জানে তার দ্বারা হয়ে থাকে। আর একটা ধারণা ছিল এখানে মূলত স্ক্যাফোল্ডিং, মানে টেম্পোরারি সাপোর্ট বাই দ্য মোর নলেজেবল আদার্স। এবং আমাদের যে মূল ধারণা সেটা হচ্ছে ZPD, অর্থাৎ জোন অফ প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। অর্থাৎ যদি একটা কোনো শিক্ষার্থী সে নিজে কিছুটা তো পারে, কোনো কিছু কাজ করতে পারে, কিন্তু কারোর সহায়তায় সে কিন্তু আরও অনেকটা কাজ কিন্তু করে উঠতে পারে, কোনো গাইডেন্সের দ্বারা, কোনো সহায়তার দ্বারাই। এটাই হচ্ছে ZPD। তাহলে তার যে জোন অফ তার যে জোনটা, কোনো কাজ করার যে ক্ষমতাটা, সেটা কিন্তু বেড়ে গেল, সেটা স্ক্যাফোল্ডিংয়ের দ্বারা। সেটাকেই বলছে জোন অফ প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। এই যে ধারণাটা, এই ধারণাটা দিয়েছিলেন ভাইগটস্কি। তাহলে এখানে আমরা MKO বা মোর নলেজেবল আদার্স, ZPD জোন অফ প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট এবং স্ক্যাফোল্ডিং বা টেম্পোরারি সাপোর্ট, সেটা কিন্তু আমরা এই জানলাম। তিনটে বিষয়ে কিন্তু আমরা এই থিওরির মাধ্যমে জেনে গেলাম। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং নিডস আর ক্লাসিফাইড অ্যাজ গ্রোথ নিডস বাই ম্যাসলো? নিম্নলিখিত কোন চাহিদাগুলোকে ম্যাসলো গ্রোথ নিডস হিসাবে শ্রেণীবদ্ধ করেছেন? অপশন এ ফিজিওলজিক্যাল অ্যান্ড সেফটি নিডস, অপশন বি সেফটি অ্যান্ড লাভ নিডস, অপশন সি এস্টিম অ্যান্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস, অপশন ডি লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস নিড। আমরা জানি যে ম্যাসলো তার যে চাহিদা ক্রমোচ্চতার তত্ত্বে কতগুলো চাহিদাকে তিনি ক্রমানুযায়ী বা ইনক্রিজিং অর্ডারে সাজিয়েছিলেন। এখানে বলেছিলেন যে গ্রোথ নিডস কোনগুলো। গ্রোথ নিডস কি? আর হায়ার অর্ডার নিডস রিলেটেড টু পার্সোনাল গ্রোথ, কোনো ব্যক্তির পার্সোনাল গ্রোথ, তার বিকাশ বা ডেভেলপমেন্ট এবং সেলফ ফুলফিলমেন্টের জন্য যে নিডসগুলো, সেগুলো হচ্ছে গ্রোথ নিডস। এখানে রয়েছে অপশন সি, যেটা হচ্ছে এস্টিম অ্যান্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন। যে গ্রোথ নিডস ফোকাসেস অন পার্সোনাল ডেভেলপমেন্ট, নট সার্ভাইভাল। আমরা যে প্রথমের দিকে যেগুলো ফিজিওলজিক্যাল নিডস, সেফটি নিডস, লাভ, বিলঙ্গিংস, এগুলো হচ্ছে সবই সার্ভাইভাল। কিন্তু যে এস্টিমস এবং বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা গ্রোথ নিডস আমরা যেটাকে বলছি যেগুলোকে, সেগুলো কিন্তু ব্যক্তির পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, শুধুমাত্র মানে সার্ভাইভালের জন্য নয়, যে বেঁচে থাকার জন্য কিন্তু নয়, তার সাথে সাথে তার হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। পরবর্তী প্রশ্ন কি বলছে, নতুন তথ্য বিদ্যমান স্কিমার সাথে না মিললে শিশু বিভ্রান্ত হয়, এই অবস্থাকে কি বলে? এ চাইল্ড এক্সপিরিয়েন্সেস কনফিউশন বিকজ নিউ ইনফরমেশন ডাজ নট ফিট ইনটু এক্সিস্টিং স্কিমা, দিস স্টেট ইজ কল্ড। এই স্টেজটাকে কি বলছেন? অপশন এ ইকুইলিব্রিয়াম, অপশন বি ডিসইকুইলিব্রিয়াম, অপশন সি অ্যাসিমিলেশন, অপশন ডি অ্যাডাপ্টেশন। আমরা জানি যে পেঁয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট, সেখানে কিন্তু এই বিষয়টা রয়েছে, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ডিসইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম। সেখানে মূলত যেটা আছে, এই অবস্থাটার নাম হচ্ছে, যেখানে বিভ্রান্ত হয় বা কোনো জ্ঞান সম্পর্কে আমরা কনফিউজ থাকি, সেটা হচ্ছে ডিসইকুইলিব্রিয়াম। এখানে দুটো ধারণা আছে, একটা হচ্ছে স্কিমা, সেটা কি? ইউনিট অফ কগনিশন, যে শর্ট ফর্মে ইউনিট অফ কগনিশন, জ্ঞানার্জনের একটি ক্ষুদ্রতম একক। এই যে টার্ম স্কিমা, এটা প্রথম ইউজ করেছিলেন ফ্রেডারিক বার্টলেট 1932। আর একটা বিষয় রয়েছে আমাদের অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন কি? যে ফিট নিউ ইনফরমেশন ইন এক্সিস্টিং স্কিমা, নতুন যখন তথ্য বা ইনফরমেশন যখন আমার এক্সিস্টিং স্কিমার মধ্যে যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলছি অ্যাসিমিলেশন। পরবর্তী প্রশ্ন, একটি শিশু চকলেট খাওয়ার জন্য তার মাকে বলল চকলেট, পুরোটা বলতে পারলো না, শুধু বললো চকলেট। এটি ভাষা বিকাশের কোন পর্যায়? অপশন এ কুইং, অপশন বি ব্যাবলিং, অপশন সি হলোফ্রেজ, অপশন ডি টেলিগ্রাফি। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি, হলোফ্রেজিক। এখানে কতগুলো রয়েছে যে আমাদের এই চারটি পর্যায়ে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ বা এই ভাষার বিকাশ হয়ে থাকে শিশুদের মধ্যে। প্রথম স্টেজ হচ্ছে কুইং, একদম প্রথম আর্লি স্টেজ, অ্যারাউন্ড 6 থেকে 8 সপ্তাহ। এখানে শুধুমাত্র ও, অ্যা, ই এগুলো জাস্ট বলতে পারে, কু এরকম আওয়াজগুলো করতে পারে জাস্ট একটা বাচ্চা। এটা হচ্ছে কুইং স্টেজ। তার পরবর্তী স্টেজটার নাম কি? ব্যাবলিং। এখানে হচ্ছে 4 থেকে 6 মাস যখন একটা শিশু, তখন রিপিটিটিভ কিছু কনস্ট্যান্ট ভাওয়েল কম্বিনেশনও বলতে পারে, যেমন বা, বা, দা, দা, এরকম দেখবেন সেগুলো কিন্তু এই উচ্চারণগুলো করে। এটা হচ্ছে ব্যাবলিং স্টেজ। তারপর হচ্ছে হলোফ্রেজিক। এখানে হচ্ছে 12 মাস যখন একটা শিশুর বয়স হয়, 1 বছর হয়ে যায়, তারপর থেকে কিন্তু এটা হয়।
যে তার মাকে পুরোটা বলতে পারে না যে মা আমাকে চকলেট দাও, তখন শুধু একটা কথাটাই বলে চকলেট, বা আই ওয়ান্ট মিল্ক, এই পুরোটা বলতে পারে না, তখন শুধু মিল্ক এই কথাটা বলে। এটা হচ্ছে হলোফ্রেজিক স্টেজ। তারপর আছে টেলিগ্রাফিক, যেটা হচ্ছে 18 থেকে 30 মাস প্রায়, যেমন 1.5 বছরের পর থেকে একটা বাচ্চা দুটো বা তিনটা ওয়ার্ড একসাথে বলতে পারে, সেটা হচ্ছে টেলিগ্রাফিক স্টেজ। এই 4টি স্তরে কিন্তু শিশুদের ভাষার বিকাশ হয়ে থাকে। এটা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কুইং, ব্যাবলিং, হলোফ্রেজিক এবং টেলিগ্রাফিক। পরবর্তী প্রশ্ন, ইন প্যাভলভ এক্সপেরিমেন্ট ফুড ইজ, যে আইভান প্যাভলভের আমরা জানি ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বা প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সে প্রাচীন অনুবর্তন তত্ত্বের খাবারটা হলো অপশন এ কন্ডিশনাল স্টিমুলাস, অপশন বি কন্ডিশনাল রেসপন্স, অপশন সি আনকন্ডিশনাল স্টিমুলাস, অপশন ডি আনকন্ডিশনাল রেসপন্স। প্যাভলভের যে অনুবর্তন প্রক্রিয়াটাই সেটা হচ্ছে আমাদের অনুবর্তন ঘটার আগে, যেটা হচ্ছে প্যাভলভের যে খাবার ফুডটা ছিল সেটা হচ্ছে আনকন্ডিশনাল স্টিমুলাস, অর্থাৎ যে উদ্দীপক স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া ঘটায় যেমন খাবার, সেটা ছিল আনকন্ডিশনাল স্টিমুলাস। আর আনকন্ডিশনাল রেসপন্স কী ছিল? স্যালভেশন, খাবারটা দেখে স্যালভেশন বা নিঃসরণ করা, কি লালা নিঃসরণ করাটা, সেটা ছিল হচ্ছে আনকন্ডিশনাল রেসপন্স। আনকন্ডিশনাল স্টিমুলাস হচ্ছে তাহলে আমাদের খাদ্য। পরবর্তী প্রশ্ন, হুইচ ল স্টেটস প্র্যাকটিস ট্রেন্স লার্নিং, কোন সূত্রে বলা হয়েছে যে অনুশীলনে শিখন শক্তিশালী হয়? অপশন এ ল অফ রেডিনেস, অপশন বি ল অফ এক্সারসাইজ, অপশন সি ল অফ এফেক্ট, অপশন ডি ল অফ মোটিভেশন। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি। এটা হচ্ছে আমাদের তাহলে কোন স্তরে? এটা হচ্ছে ল অফ এক্সারসাইজ। সেখানে বলা হয়েছে যে যত অনুশীলন করা হবে তাহলে শিখনটা কিন্তু শক্তিশালী হয়। এটা যে থর্নডাইকের যে আমাদের ট্রায়াল অ্যান্ড এরর থিওরি বা কানেক্সিজম থিওরি বলতে পারি, সেখানে কিন্তু এই বিষয়টা দেওয়া হয়েছিল। 5টা মুখ্য সূত্র ছিল, সেটার মধ্যে একটা অন্যতম ছিল ল অফ এক্সারসাইজ। সরি, 5টা না, 3টে মুখ্য সূত্র ছিল আর 5টা গৌণ সূত্র। 3টে যে মুখ্য সূত্র ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ল অফ এক্সারসাইজ বা অনুশীলনের সূত্র। যদি অনুশীলন মানে কোনো জিনিস শেখার পর যদি অনুশীলন করা হয় তাহলে সেটা খুবই শক্তিশালী হয়। মোর যদি প্র্যাকটিস করি, স্ট্রং লার্নিং। আর যদি প্র্যাকটিসটা কমিয়ে দিই, আমি অনুশীলনটা কমিয়ে দিই, তাহলে সেটা আমরা ভুলে যেতে পারি ধীরে ধীরে। এটা হচ্ছে এই ল অফ এক্সারসাইজ। পরবর্তী প্রশ্ন, বান্দুরা এমফাসাইজ লার্নিং থ্রু, বান্দুরা শেখার ওপর গুরুত্ব দিয়েছিলেন। বান্দুরা হচ্ছেন একজন মনোবিজ্ঞানী, তিনি শেখার ওপর সবথেকে বেশি কোনটার বেশি গুরুত্ব দিয়েছিলেন? রেইনফোর্সমেন্ট, ট্রায়াল অ্যান্ড এরর, অবজারভেশন অ্যান্ড ইমিটেশন, না ইনসাইট? সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান সি। অপশান সি হচ্ছে অবজারভেশন এবং ইমিটেশন বা পর্যবেক্ষণ এবং অনুকরণ। রিনফোর্সমেন্টের উপর সব থেকে কে গুরুত্ব দিয়েছিলেন? আমরা পড়লাম আজকেই, রিনফোর্সমেন্টের উপর সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন স্কিনার, বিএফ স্কিনার, তার অপারেন্ট কন্ডিশনিং থিওরিতে। ট্রায়াল অ্যান্ড এরর, চেষ্টা ও ভুলের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন হচ্ছেন ইএল থর্নডাইক, যার থিওরি অফ কানেক্সিজমে। আর ইনসাইটের মাধ্যমে যেটা গুরুত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে কোহলার। এখানে হচ্ছে বান্দুরা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন অবজারভেশন অ্যান্ড ইমিটেশন। কি বলছেন? যে পর্যবেক্ষণমূলক শিক্ষা ধারণাটি মনোবিজ্ঞান আলবার্ট বান্দুরা দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন মানুষ অন্যদের পর্যবেক্ষণ করে এবং অনুকরণ করে নতুন জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারে। বান্দুরা এই ধারণাকে সামাজিক শিক্ষাতত্ত্ব বা সোশ্যাল লার্নিং থিওরি নামেও পরিচিত করেছেন। তার যে থিওরিটা, তার নাম ছিলেন সোশ্যাল লার্নিং থিওরি। পরবর্তী প্রশ্ন, হুইচ ইজ নট রিলেটেড টু বিহেভিয়ারিজম, কোনটি আচরণবাদ তত্ত্বের সঙ্গে সম্পর্কিত নয়? নিম্নলিখিতের মধ্যে কোনটা? অপশন এ রেনফোর্সমেন্ট, অপশন বি পানিশমেন্ট, অপশন সি স্টিমুলাস রেসপন্স, অপশন ডি ইনসাইট। তাহলে দেখে নিই, সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন ডি ইনসাইট। ইনসাইট বা অন্তর্দৃষ্টি সেটা কিন্তু এই বিহেভিয়ারিজমের সাথে যুক্ত নয়। রেনফোর্সমেন্ট, পানিশমেন্ট, স্টিমুলাস রেসপন্স, এই সমস্ত কথাগুলো বা টার্মগুলো কিন্তু এই আচরণবাদ তত্ত্বের সঙ্গে যুক্ত। বিহেভিয়ারিজম বা আচরণবাদ হলো এমন একটি মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যা বলে যে মানুষ বা প্রাণীর আচরণ শুধুমাত্র পর্যবেক্ষণযোগ্য আচরণের মাধ্যমে অধ্যয়ন করা যায়। মানে যা বাইরে থেকে দেখেই অধ্যয়ন করা যায়, যেটা পর্যবেক্ষণযোগ্য, সেটার মাধ্যমেই বা মানুষ বা প্রাণীর আচরণ ব্যাখ্যা করা যায়। মানসিক অবস্থা বা অনুভূতিগুলোকে সরাসরি বিবেচনা করা যায় না। সেটাই হচ্ছে
এই আচরণবাদ। এই আচরণবাদের প্রতিষ্ঠাতা জে.বি. ওয়াটসন, বা একে ফাদার অফ বিহেভিয়ারিজমও বলে থাকি। আচরণবাদের জনকও কিন্তু বলা হয়ে থাকে জে.বি. ওয়াটসনকে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, লার্নিং বাই সাডেন পারসেপশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ, হঠাৎ উপলব্ধির মাধ্যমে শেখা সম্পর্কিত নিম্নলিখিতের মধ্যে কোনটি? অপশন এ ক্লাসিক্যাল কন্ডিশন, অপশন বি ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, অপশন সি অপারেন্ট কন্ডিশনিং, অপশন ডি ইনসাইট লার্নিং থিওরি। লার্নিং বাই সাডেন পারসেপশন, হঠাৎ উপলব্ধির মাধ্যমে শেখা, এটা হচ্ছে অপশন ডি ইনসাইট লার্নিং থিওরি। এই ইনসাইট লার্নিং থিওরি মূলত যেটা অন্তর্দৃষ্টিমূলক শেখন বলছি, সেটা হচ্ছে ডেভেলপ করেছিলেন ওলফগ্যাং কোহলার। এটা যদি গেস্টাল্ট বলে তখন কিন্তু গেস্টাল্টের সঙ্গে যুক্ত তখন তিনজনের নাম বলতে হয়, কোহলার, কাফকা এবং ওয়ার্ডিমার। কিন্তু যদি শুধুমাত্র ইনসাইট লার্নিং বলে তখন হবে কিন্তু অ্যান্সার ওলফগ্যাং কোহলার। ওলফগ্যাং কোহলার হচ্ছে শিম্প্যাঞ্জি নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন। এটা অনেক সময় পরীক্ষাতে পড়ে যে শিম্প্যাঞ্জিটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তিনি আফ্রিকার ক্যানারি দ্বীপপুঞ্জে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছেন সুলতান। শিম্প্যাঞ্জিটার নাম হচ্ছে সুলতান, এটাও কিন্তু পরীক্ষাতে পড়ে। পরবর্তী প্রশ্ন, হুইচ লার্নিং থিওরি গিভস ইম্পর্টেন্স টু কগনিটিভ ম্যাপস, কোন তত্ত্বে কগনিটিভ ম্যাপের গুরুত্ব আছে? অপশন এ বিহেভিয়ারিজম বা আচরণবাদ, অপশন বি গেস্টাল্ট থিওরি, অপশন সি টলম্যান থিওরি, অপশন ডি কানেক্সিজম বা সংযোগবাদ। সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি টলম্যান। টলম্যানের হচ্ছে শিখন তত্ত্বে এই কগনিটিভ ম্যাপের কিন্তু গুরুত্ব আছে। এই কগনিটিভ ম্যাপ কি? কগনিটিভ ম্যাপ ইজ এ মেন্টাল রিপ্রেজেন্টেশন অফ ওয়ানস ফিজিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল এনভায়রনমেন্ট, কি পরিবেশ এবং ধারণা সম্পর্কে মনে রাখার ও বোঝার একটি প্রক্রিয়া। এই ধারণাটা কে দিয়েছিলেন, ইন্ট্রোডিউস কে করেছিলেন? এডওয়ার্ড সি টলম্যান। যে থিওরিটা দিয়েছিলেন যেটা পারপাসিভ বিহেভিয়ারিজম আমরা বলতে পারি, তার যে লার্নিং থিওরিটা তার নাম হচ্ছে পারপাসিভ বিহেভিয়ারিজম। পরবর্তী প্রশ্ন, হুইচ এবিলিটি ডেভেলপস ইন ফর্মাল অপারেশন স্টেজ, ফর্মাল অপারেশনাল পর্যায়ে কোন ক্ষমতা বিকাশ লাভ করে? এটা হচ্ছে পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের যে চতুর্থ স্তর ফর্মাল অপারেশনাল স্টেজ, সেখানে এখানে বলছে কোন ক্ষমতার বিকাশ লাভ করে। অপশন এ ট্রায়াল অ্যান্ড এরর, অপশন বি সিম্বলিক প্রে, অপশন সি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড হাইপোথেটিক্যাল থিঙ্কিং, অপশন ডি নান অফ দিস। আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড হাইপোথেটিক্যাল থিঙ্কিং। মানে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে হয় কি আমাদের যে বিকাশটা সেটা কিন্তু ধীরে ধীরে হতে থাকে এবং ফর্মাল পর্যায়ে সেটা কম পরিপূর্ণ হয়। সেই জন্য এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং জিনিসটা কি? দৃশ্যমান জিনিস ছাড়াও তার ধারণা, প্রতীক এবং তত্ত্ব নিয়ে চিন্তা করা। আমার কাছে নেই কিন্তু সেই জিনিসটা সম্পর্কে আমি ভাবতে পারবো, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। যেটা মূর্ত অবস্থায় নেই কিন্তু সেটাকে আমি চিন্তা করতে পারবো, সেই জিনিসটা আছে, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। আর হাইপোথেটিক্যাল থিঙ্কিং কি? বাস্তবে না হলেও যদি এমন হতো বা পরিকল্পিত মানে কল্পিত পরিস্থিতি নিয়ে চিন্তা করা, যে আমার কাছে কোনো সমস্যা আছে তার সম্ভাব্য সমাধান কী কী হতে পারে, সেটাই হচ্ছে হাইপোথেটিক্যাল থিঙ্কিং। এই যে চিন্তাভাবনা, হাইপোথেটিক্যাল থিঙ্কিং, দ্য অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, এই সমস্ত কিছু কিন্তু তৈরি হয় ফর্মাল স্টেজে বা ফর্মাল অপারেশন স্টেজে, যেটা হচ্ছে পেঁয়াজের সবথেকে উচ্চ পর্যায়ের জ্ঞানমূলক বিকাশ। পরবর্তী প্রশ্ন, যেটা হচ্ছে ফর্মাল স্টেজ, যেটা 11 থেকে 18। পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু এরিকসন দ্য ক্রাইসিস অফ অ্যাডোলেসেন্স ইজ, এরিকসনের যে থিওরিটা রয়েছে, মানে ডেভেলপমেন্ট থিওরিটা রয়েছে, কৈশোরের সংকট কি? কোনটা? অপশান এ ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, অপশান বি ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, অপশান সি আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, না অপশান ডি ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিউরিটি। সঠিক অ্যান্সার দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান সি আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। এখানে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন এটা হচ্ছে কোন স্তরে দেখা যায়? সেটা হচ্ছে 12 থেকে 18। এখানে অ্যাডোলেসেন্সের ডিসকভার দেয়ার আইডেন্টিটি, এখানে কি হয় অ্যাডোলেসেন্সের পর্যায়ে কি করে কিশোররা বা কিশোরীরা কি করে তার নিজের আত্মপরিচয় খোঁজে, আর যদি তো সেটা ব্যর্থ হয়, রোল কনফিউশনে ব্যর্থ হয়, তাহলে তার বিভ্রান্তির সৃষ্টি হয়। এটাই হচ্ছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। পরবর্তী প্রশ্ন, হুইচ স্টেজ অফ ফ্রয়েড ইজ রিলেটেড টু পিয়ার গ্রুপ ইম্পর্টেন্স, সমবয়সী দলের গুরুত্ব কোন স্তরে দেখা যায়? যেটাকে আমরা অনেক সময় গ্যাং এজ বলি, দলবদ্ধভাবে থাকতে সাহায্য করার কি সেই সময়টা, এটা কোন স্টেজে? লিবিডো ডেভেলপমেন্টের কোন স্টেজে? ওরাল স্টেজ,
অ্যানাল স্টেজ, ফ্যালিক স্টেজ না ল্যাটেন্সি স্টেজ? সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে ল্যাটেন্সি স্টেজ। ইন দ্য ল্যাটেন্সি স্টেজ 6 থেকে 12 যেটা বলছি, যৌন প্রবৃত্তি এই সময় কি সুপ্ত অবস্থায় থাকে এবং সমবয়সী দল, বন্ধুত্ব এবং সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে খুবই গুরুত্বটা বেশি পায়। সেই জন্য এই সময়টাকে আমরা গ্যাং এজ নামেও কিন্তু উল্লেখ করতে পারি, যেটা পরবর্তী বাল্যকাল। পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু ক্রোহলবার্গ, ওবিডিয়েন্স টু অ্যাভয়েড পানিশমেন্ট ইজ, শাস্তি এড়াতে অনুগত্য, এটা কোন স্তরে দেখা যায়? কোহলবার্গের আমরা জানি মোরাল ডেভেলপমেন্ট থিওরি দিয়েছে, নৈতিক বিকাশ তত্ত্ব। এটা কোন স্তরে দেখা যায়? অ্যাভয়েড মানে ওবিডিয়েন্স টু অ্যাভয়েড পানিশমেন্ট, পানিশমেন্টকে বা শাস্তিটা এড়াতে। অপশান এ প্রি কনভেনশনাল লেভেল, অপশান বি কনভেনশনাল লেভেল, অপশান সি পোস্ট কনভেনশনাল লেভেল, অপশান ডি অটোনমাস লেভেল। সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান এ প্রি কনভেনশনাল লেভেল। কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট কি? যেটা হচ্ছে ভালো মন্দকে বিচার করা, বিকাশ করা, ব্যাখ্যা করা। এখানে 3টে স্তর ছিল। একটা হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল, যেখানে 1 এবং 2 নম্বর স্টেজটাকে নিয়ে প্রি কনভেনশনাল, যেখানে মোরালিটি বেসড অন কি পানিশমেন্ট এবং রিওয়ার্ড। মোরালিটিটা তৈরি হচ্ছে পানিশমেন্ট এবং রিওয়ার্ড দ্বারা। কনভেনশনাল লেভেল, যেখানে হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর স্টেজটাকে আমরা কনভেনশনাল লেভেল বলছি। এখানে কি মোরালিটি বেসড অন সোশ্যাল রুল এবং অ্যাপ্রুভাল, সামাজিক নিয়ম নীতি দ্বারা কিন্তু এখানে মোরালিটিটা নির্ধারিত হয়। শেষকালে হচ্ছে পোস্ট কনভেনশনাল লেভেল, যেটা হচ্ছে স্টেজ 5 এবং 6। এখানে মোরালিটি বেসড করছে কনসিয়াসনেস এবং ইউনিভার্সাল প্রিন্সিপাল। পরবর্তী প্রশ্ন, হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ লেটেন্ট লার্নিং, সুপ্ত শিখন, এই যে ধারণাটা কে দিয়েছিলেন? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ স্কিনার, অপশান বি প্যাভলভ, অপশান সি থর্নডাইক, অপশান ডি টলম্যান। তাহলে সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান ডি টলম্যান। দ্য কনসেপ্ট অফ লেটার লার্নিং ইন্ট্রোডিউস করেছিলেন এডওয়ার্ড সি টলম্যান 1930-তে। এবার আপনাদের জন্য একটা হোমওয়ার্ক প্রশ্ন। হোমওয়ার্ক প্রশ্নটা কি, এটা আপনারা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু আপনারা অ্যান্সারটা জানাবেন। অফিসের বসের রাগ আপনি স্ত্রীকে দেখাচ্ছেন, অফিসের বসের রাগ আপনি বাড়িতে ফিরে আপনার স্ত্রীকে দেখাচ্ছেন, সেই রাগটা, এটা কোন ধরনের ডিফেন্স মেকানিজম? অপশান এ রিগ্রেশন, অপশান বি প্রজেকশন, অপশান সি সাবলিমেশন না অপশান ডি ডিসপ্লেসমেন্ট। এই অ্যান্সারটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই যে আমরা টোটাল 20টা প্রশ্ন আলোচনা করলাম, প্রশ্নটা সংখ্যা হয়তো 20টা, কিন্তু আমরা প্রচুর জিনিস কিন্তু আমরা একসাথে জানলাম। এটা কিন্তু যে আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনও কিছুদিন পরেই পরীক্ষা হতে পারে, তারপর স্কুল এসআই, পিএসসির মাস্টার মিসেশন যে নিয়োগটা হচ্ছে, এগুলোতেও হতে পারে। সেখানে আমাদের এডুকেশন বিষয় তো রয়েছে, তার সাথে সাথে চাইল্ড স্টাডিজ, বিভিন্ন বিষয়ের কিন্তু জন্য কিন্তু এই প্রশ্নগুলো করা রয়েছে। যদি আপনাদের এটা কাজে লাগে আপনার খুবই উপকৃত হবে। যাই হোক, আমাদের এটা চ্যানেলের মোটো কিপ লার্নিং কিপ গ্রোয়িং। আপনারা অবশ্যই যদি ভিডিওটা হেল্পফুল বা ভালো মনে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে লাইক করবেন। আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন ধরনের টিচিং রিলেটেড সাথে, যারা বিশেষ করে আপকামিং টেট, সেট, নেট এইগুলো যারা রয়েছে আর কি এডুকেশন সাবজেক্টে, তারা অবশ্যই চ্যানেলটিকে তার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনাদের কিছু মতামত থাকলে কিন্তু অবশ্যই এই কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।